হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টার সকলকে স্বাগত জানাই। আজ আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য আরও একটি প্রশ্ন উত্তরপত্র নিয়ে এসেছি, যেটি 22 নম্বর সেট আমাদের। তো সমস্ত প্রশ্ন এখানে কিন্তু এমসিকিউ টাইপ দেওয়া আছে, যেমনটা ঠিক আসবে ওয়ার্কার ও হেল্পারের দুজনদের মধ্যেই। প্রশ্ন প্যাটার্ন একই থাকে, সিলেবাসটাও একই থাকে, শুধু একটু এদিক ওদিক করা হয় পরীক্ষাতে, যেমন তাকে দেখা গেছে আগে যাদের যে জেলাগুলিতে পরীক্ষা হয়েছে সেই রকমই। তো তোমরা প্রত্যেকটা সেট কিন্তু ফলো করবে। তোমাদের ফর্ম ফিল আপ যাদের হয়ে গেছে, তো তারা যদি এখন থেকে রেগুলার পড়তে থাকো, পরীক্ষার সময় কিন্তু সহজ হয়ে যায় বিষয়টা, আর অত খাটতে হবে না। তো শুরু করি প্রথমে সাধারণ জ্ঞান। নিচের কোন আবিষ্কারের কৃতিত্ব টমাস এডিসনের? কোনটা কোনটি? কোনটা হবে? বাল্ব, টেলিফোন, কম্পিউটার, রকেট। টমাস এডিসন কোনটি করেছিল বলো? করেছিল অপশান এ, বাল্ব। চীনা সংস্কৃতিতে কোন প্রাণীটি সাহস ও বীরত্বের প্রতীক? লিও, ড্রাগন, ঈগল, ভাল্লুক। ভালুক বা ভাল্লুক কোনটি হবে বলো এখানে? বলো। অবশ্যই অপশান বি, ড্রাগন। টেলিগ্রাফ কে আবিষ্কার করেন? টেলিগ্রাফ বলেছি, অবশ্যই খেয়াল রাখবে। আলেকজান্ডার গ্রাহাম বেল, গুগলিয়ামেলো মার্কনি, থমাস এডিসন নাকি স্যামুয়েল মোর্স? ভালো করে খেয়াল করে প্রশ্নগুলো আগে, তাহলে আর অসুবিধা হবে না। এখানে হবে উত্তর অপশান ডি, স্যামুয়েল মোর্স। চীনের প্রতীক কোন প্রাণী? পান্ডা, হাতি, বাঘ না লিও? চীনের প্রতীক বলা হয়েছে এখানে। আগেরটা বলা হয়েছিল সাহস ও বীরত্ব, এখন বলা হয়েছে প্রতীক। প্রতীক অবশ্যই অপশান এ, পান্ডা। এই শহরগুলির মধ্যে কোনটি মিশরে অবস্থিত? সকলেরই প্রায় জানা, বলো কোনটা হবে? এথেন্স, কায়রো, বাগদাদ, লন্ডন? অবশ্যই হ্যাঁ, কায়রো। কোন ভিটামিনকে প্রায় সানশাইন ভিটামিন বলা হয়? সানশাইন বলা হচ্ছে, অবশ্যই তোমরা বুঝতে পারছো, ভিটামিন এ, বি, সি, ডি। সূর্য থেকে আমরা কোন ভিটামিন পাই? অবশ্যই ভিটামিন ডি। কোন ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটায়? বার্লিন প্রাচীরের পতন, পার্ল হারবার আক্রমণ, ভার্সাই চুক্তি স্বাক্ষর নাকি জার্মানির হাতে ক্রিমিয়ার দখল? কোনটা হবে? হবে এখানে অপশান বি, পার্ল হারবার আক্রমণ। রাশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ভলগা, লেনা, নেভা নাকি আমুর? হবে অপশান বি, লেনা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? জর্জ ওয়াশিংটন, জন অ্যাডামস, থমাস জেফারসন নাকি জেমস ম্যাসিডন? হবে বলো অপশান এ, জর্জ ওয়াশিংটন। আধুনিক বিবর্তন তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? ডারউইন, আইজাক নিউটন, আলবার্ট আইনস্টাইন নাকি ম্যারি কুরি? কোনটা হবে? বিবর্তন তত্ত্ব ছিল আধুনিক ডারউইনের। কোন দেশকে অলিম্পিক গেমসের জন্মস্থান বলে মনে করা হয়? সকলেরই প্রায় জানা এটা, তো দিলাম, বলো কোনটা হবে? গ্রিস, রোম,
মিশর, চীন। অবশ্যই হ্যাঁ, গ্রিস। রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকটি কে লিখেছেন? উইলিয়াম শেক্সপিয়ার, আলেকজান্ডার পুশকিন, নাকি ফিওদর দস্তয়েভস্কি, নাকি ভিক্টর হুগো? রোমিও জুলিয়েট অবশ্যই উইলিয়াম শেক্সপিয়ার। এই প্রাণীগুলির মধ্যে কোনটি লাফ দিতে পারে না? বেড়াল, ঘোড়া, সাপ, কাঙ্গারু। লাফ দিতে পারে না, অবশ্যই হ্যাঁ, সাপ। সব প্রশ্ন তো আর একদম শক্ত দেবে না, কিছু কিছু প্রশ্ন এতটাই সহজ থাকে পরীক্ষায় ঘাবড়ে যাওয়ার মতো। কোন খাল লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে? সুয়েজ খাল, পানামা খাল, গর্দার টানেল, নাকি বসফরাস প্রণালী? অবশ্যই এখানে সুয়েজ খাল। আটলান্টিক মহাসাগরে টাইটানিক কত সালে ডুবেছিল? 1913, 1912, 1812, নাকি 1920? বলো, ওটা হবে 1912 সালে। কোন সামাজিক নেটওয়ার্ক প্রথম গল্প ব্যবহার করেছিল? কোনটা হবে বলো এখানের মধ্যে? হবে গল্প শুরু করেছিল কে? ইনস্টাগ্রাম। বাস্তব জগতে পোকেমন ধরুন নীতির কারণে কোন গেমটি জনপ্রিয় হয়েছিল? কোনটা হবে? ভালো করে দেখবে, দেখে ভালো করে পড়বে, পড়লেই বুঝতে পারবে। এখানে হবে অপশান সি, পোকেমন গো। ভার্চুয়াল বাস্তবতায় বিষয়বস্তু দেখতে কোন ডিভাইস ব্যবহার করা হয়? কোন ডিভাইস? ভার্চুয়াল বাস্তবতা। অপশান এখানে হবে উত্তর ভিআর হেডসেট। ক্যালেন্ডারের সবচেয়ে ছোট মাস কোনটি? আবার সহজ প্রশ্ন একটা দেওয়া হয়েছে। অবশ্যই হ্যাঁ, ফেব্রুয়ারি। এমনিতে 28 দিন, লিপ ইয়ার হলে 29 দিন। রাশিয়ার রাজধানী কোন শহর? এটাও সকলের প্রায় জানা, বলো। অবশ্যই অপশান ডি, মস্কো। এবার পুষ্টি জনস্বাস্থ্যের কিছু প্রশ্ন। নিচের কোনটি অটোট্রফ? মানব, উদ্ভিদ, পশু কোনটি নয়? পুষ্টি যথাযথ থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, যেমন সেখানে কিছু ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে যাতে বুঝতে অসুবিধা না হয়। তো এখানে হবে উত্তর উদ্ভিদ। ব্যাখ্যাটা একটু দেখে নেওয়া যাক। উদ্ভিদ হলো অটোট্রফ, যার মানে তারা তাদের নিজস্ব খাদ্য তৈরি করে। তাহলে বুঝতে পারলে এটা কেন, অটোট্রফটা কী জিনিস। তারা শ্বাস সংশ্লেষের প্রক্রিয়ার ব্যবহার করে জল, সূর্যালোক এবং কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেনে রূপান্তরিত করে এবং সরল শর্করা যা উদ্ভিদ জ্বালানি হিসেবেই ব্যবহার করে। আর একটু বলতে গেলে বলা যায় যে অটোট্রফ হলো এমন জীব যেগুলি সূর্যালোকের মতো মৌলিক শক্তির উৎসগুলি ব্যবহার করে অজৈব উৎস থেকে উপকরণ ব্যবহার করে তাদের নিজস্ব খাদ্য তৈরি করতে পারে। সংশ্লেষণ ব্যবহার করে উদ্ভিদ হলো অটোট্রফের প্রধান উদাহরণ। কিছু অটোট্রফ যেমন সবুজ উদ্ভিদ এবং শৈবাল অটোট্রফ, তারা সূর্যালোক থেকে ইলেকট্রোম্যাগনেটিক শক্তিকে গ্লুকোজ আকারে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। সুতরাং পালং শাক, টমেটো, কলা অটোট্রফের উদাহরণ। পরের প্রশ্ন, নিম্নোক্ত খাবারের একটি গ্রুপ থেকে নির্বাচন করুন যার প্রতিটি সদস্যই আয়রন সমৃদ্ধ। মানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে প্রত্যেক কোন জোড়াটি আয়রন সমৃদ্ধ? আমলা, পালং শাক, গুড়, আমলা, বাঁধাকপি, টমেটো, বাঁধাকপি, আমলা, পালং শাক, গুড়, আমলা, টমেটো। কোনটা হবে এর মধ্যে যে আয়রন সমৃদ্ধ খাবার? এর মধ্যে হবে আমলা, পালং শাক, গুড়।
দেখা যাক ব্যাখ্যাটা। আমলা পালং শাক এবং গুড়ের মানবদেহের জন্য আয়রনের সমৃদ্ধ উৎস। এখানে এই খাবারের সেটগুলি আয়রন সমৃদ্ধ। সবুজ শাকসবজি আয়রন একটি সমৃদ্ধ উৎস। আয়রন রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। আয়রনের অভাবে অ্যানিমিয়া নামক রোগ হয়। সুতরাং আমলা পালং শাক এবং গুড় হলো একদল খাওয়ার উপযোগী যারা প্রতিটি সদস্য আয়রন সমৃদ্ধ। খাবারে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? সকলের জানা, রাতকানা, রিকেট, বেরি ডায়াবেটিস। এটা বললাম না, অবশ্যই রাতকানা। দেখে নেওয়া যাক। ভিটামিন হলো জৈব পদার্থ যা আমাদের সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন। আমাদের শরীর তাদের সংশ্লেষণ করতে পারে না। অতএব আমাদের প্রাকৃতিক উৎস যেমন ফল এবং শাকসবজি গ্রহণ করতে হবে। ভিটামিন দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। চর্বি দ্রবণীয় ভিটামিন কি? ভিটামিন এ, ডি, ই এবং কে, এবং জল দ্রবণীয় ভিটামিন বি গ্রুপের ভিটামিনগুলো এবং ভিটামিন সি। নিচের কোন রোগটি হিমোগ্লোবিনের অভাবে হয়? ম্যালেরিয়া, রক্তশূন্যতা, জলাতঙ্ক, কলেরা। এইমাত্র আলোচনা হলো, আবার প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া হলো। এখানে হবে কোনটা হবে? রক্তশূন্যতা। অ্যানিমিয়া হলো একটি অবস্থা যেখানে মানুষের শরীরের টিস্যুতে পর্যাপ্ত অক্সিজেন বহন করার জন্য আপনার যথেষ্ট স্বাস্থ্যকর লোহিত রক্তকণিকার অভাব রয়েছে। অ্যানিমিয়াকে কম হিমোগ্লোবিন হিসেবেও উল্লেখ করা হয়, যা আপনাকে ক্লান্ত এবং দুর্বল বোধ করতে পারে। লক্ষণগুলো কী কী? ক্লান্তি, দুর্বলতা, ফ্যাকাশে বা হলুদ ত্বক, অনিয়মিত হৃদস্পন্দন, নিঃশ্বাসের দুর্বলতা, মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথা, বুক ব্যথা, ঠান্ডা হাত পা, মাথা ব্যথা। পরে ভিব্রিও কলেরি কোন রোগের ব্যাকটেরিয়ার নাম? সকলেই জানি, আর বলছি না, অনেকবার আলোচনা হয়ে গেছে এটা। অবশ্যই কলেরা। ম্যালেরিয়া যেগুলো ছিল অপশানে সেগুলো বলে দেওয়া হোক। ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম গুণের প্রোটোজোয়া দ্বারা ম্যালেরিয়া হয়। 4টি প্রজাতি মানুষের মধ্যে রোগ সৃষ্টি করে। 4টি প্রজাতি এখানে বলে দেওয়া হলো। পি ফ্যালসিপেরাম, পি ভাইভ্যাক্স, পি ওভেল এবং পি ম্যালেরিয়া। অ্যানোফিলিস রোগের গোত্রের স্ত্রী মশার কামড়ে মানুষের মধ্যে ম্যালেরিয়া হয়। জলাতঙ্ক। সংক্রমিত প্রাণীর লালা থেকে মানুষের মধ্যে একটি মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ে। জলাতঙ্ক সাধারণত পশুর কামড়ের মাধ্যমে ছড়ায়, উদাহরণস্বরূপ বিপদগামী কুকুর থেকে। কলেরা। কলেরা হলো একটি তীব্র ডায়রিয়াজনিত রোগ যা ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া দ্বারা অন্ত্রের সংক্রমণের কারণে ঘটে। এটি গুরুতর ডায়রিয়া এবং ডিহাইড্রেশন সৃষ্টি করে, সাধারণত পানিতে বা জলে ছড়িয়ে পড়ে। ভিটামিন সি সমৃদ্ধ গ্রুপ নির্বাচন করুন। ভিটামিন সি কোন গ্রুপটাতে আছে? ব্রোকলি, সয়াবিন, মরিচ, স্ট্রবেরি, কমলা, সয়াবিন, দুধ, স্ট্রবেরি, লেবু, ব্রোকলি, স্ট্রবেরি, লেবু। ভিটামিন সি সমৃদ্ধ এখানে অবশ্যই ব্রোকলি, স্ট্রবেরি, লেবু। ভিটামিন সি এটি অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত। এটি কোষকে রক্ষা করতে এবং তাদের সুস্থ রাখতে সাহায্য করে। এটি কোষের টিস্যু মেরামত করতে সাহায্য করে, ইমিউনো সিস্টেমের সঠিক কাজ করতে সাহায্য করে। তাই কোভিডের সময় ভিটামিন সি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, চিকিৎসকরা দিয়েছিল। ভিটামিন সি ধারণকারী খাদ্য কী? ব্রোকলি, কমলা লেবুর মতো সাইট্রাস ফল, স্ট্রবেরি, কিউই, বেল, মরিচ। নিচের কোনটির অভাবে গলগণ্ড রোগ হয়? প্রোটিন, ভিটামিন, আয়োডিন আর আয়রন। কোনটা হবে? গলগণ্ড হয় আয়োডিনের অভাবে। থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি, ঘাড়ের গোড়ার পিণ্ডসহ ঘাড়ের প্রশাসনিক বিকৃতি, গিলতে অসুবিধা, পুরুষের সাথে শ্বাস নিতে অসুবিধা, কাশি। বেরি রোগ নিচের কোন ভিটামিনের অভাবে হয়? অনেকবার আলোচনা হয়েছে, কোনটা বলো? ভিটামিন B12, B2, B1 নাকি B3? বেরি হয় অবশ্যই ভিটামিন B1 এর অভাবে।
বেরিবেরি হলো ভিটামিন B1 এর অভাবে দ্বারা ব্যবহৃত একটি রোগ যা থ্যালাসেমিয়ার অভাবে নামে পরিচিত। রোগের দুটি প্রকার রয়েছে, যেমন ভেজা বেরিবেরি এবং শুকনো বেরিবেরি। ভেজা বেরিবেরি হার্ট এবং সংবহনতন্ত্রকে প্রভাবিত করে। শুকনো বেরিবেরি স্নায়ু ক্ষতি করে এবং পেশির শক্তি হ্রাস পেতে পারে এবং অবশেষে পেশি পক্ষাঘাত হতে পারে। ক্যালসিয়াম এবং ফসফরাস ব্যবহার এবং ধরে রাখার জন্য ড্যাশ প্রয়োজনীয়। কোনটা প্রয়োজনীয় মধ্যে? ভিটামিন A, C, D, K। অবশ্যই এখানে ভিটামিন ডি। ক্যালসিয়াম এবং ফসফরাস ব্যবহার এবং ধরে রাখা। যখন মানবদেহের সূর্যালোকের সংস্পর্শ আসে তখন ত্বকের এপিডার্মাল স্তরে সাধারণত ভিটামিন ডি সংশ্লেষ করতে শুরু করে। ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণ করার জন্য শরীরের ভিটামিন ডি প্রয়োজন। উভয় শক্তিশালী হাড়ের জন্য প্রয়োজনীয়। ভিটামিন ডি এর প্রাথমিক কাজ হলো শরীরের ক্যালসিয়াম এবং ফসফরাস এর মাত্রা বজায় রাখা এবং কিডনি এবং অন্ত্র থেকে তাদের শোষণকে উৎসাহিত করা। ভিটামিন ডির অভাবে হলে খাবার থেকে মাত্র 10% থেকে 15% ক্যালসিয়াম এবং 50 থেকে 60% ফসফরাস শোষিত হতে পারে। ম্যালেরিয়া রোগ ছড়ায়। এই মাত্র আলোচনা করা হলো, এই মাত্র বলো কোনটা হবে এর মধ্যে? অবশ্যই অ্যানোফিলিস মশা। ডেঙ্গু ছড়ায় কোনটা হবে এখানে? ডেঙ্গু অনেকবার আলোচনা হয়েছে, ডেঙ্গু ছড়ায় এডিস মশা। প্রথম মানুষের রক্তে ম্যালেরিয়া পরজীবীর উপস্থিতি লক্ষ্য করেন কে? কে করেছিল এখানে? রস, লুই পাস্তুর, ল্যাভেরান নাকি নিকোলেয়ার? করেছিলেন ল্যাভেরান। ম্যালেরিয়া রোগটি হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। কোনটি নয়। কী ঘটিত রোগ এটা? ম্যালেরিয়া প্রোটোজোয়া ঘটিত রোগ। গম গাছের পাতায় ব্রাউন রাস্ট বা পিঙ্গল বর্ণের রাস্ট বা মরিচ রোগ সৃষ্টি করে। কোন এ করে এখানে পাকসিনিয়া গ্রেমিনিস। এবার আসছে ইংরাজিতে কি আছে? চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। আর্টিকেল ঠিক করতে হবে। সারা ক্যান প্লে গিটার। এ এন দ্য আর্টিকেল, নো আর্টিকেল। কোনটা হবে? কোনটা হবে এখানে? আগেই বলা হয়েছে যখন বাদ্যযন্ত্রের নাম পাবে তার আগে অবশ্যই দা বসবে। তাহলে এখানে গিটার বাদ্যযন্ত্র, তাহলে এখানে অপশান সি দা বসলো। আই ওয়াক 5 কিমি দ্যাটস আওয়ার। দেখো এখানে কিন্তু হাওয়ার বলছি না, আওয়ার বলছি। এটা খেয়াল রাখবে, পরীক্ষায় কিন্তু বারবার আসছে। যখন এই যে উচ্চারণ হয়ের মতো না হয়ে অয়ের মতো হয় তখন সেখানে কিন্তু অ্যান বসে, আওয়ার। তাহলে এখানে হবে অ্যান। হচ্ছে প্রিপোজিশন। দ্য রেজাল্টস জাস্ট দ্য ক্লিন ইন্ডিয়া ক্যাম্পেইন উইল বি ভিজিবল অনলি আফটার 2 years। কোনটা হবে এখানে? ফরেন অফ টু। দ্য রেজাল্টস অফ দ্য ক্লিন ইন্ডিয়া অফ হবে এখানে। হি হ্যাড এ লঙ্গিং this ice cream after dinner so went out to have one। longing for প্রিপোজিশন বসবে। তারপর আছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস। সমার্থক শব্দ ঠিক করতে হবে এখানে। জয়েন। জয়েন মানে কি? যোগ করা। কি আছে? পার্ট মানে অংশ, কানেক্ট মানে যোগ করা, ডিলিং মানে বিচ্ছিন্ন করা, কাম মানে শান্ত। তাই কি বললাম? জয়েন মানে যোগ করা আর হচ্ছে কানেক্ট মানে যোগ করা। তাহলে অপশান বি এখানে উত্তর। মিথ। মিথ মানে কি? পৌরাণিক। হিস্ট্রি মানে ঐতিহাসিক। রেকর্ড মানে অতীতে যা ঘটেছে ঐতিহাসিক বলা যায়। ফিকশন মানে পৌরাণিক। আর জয় মানে আনন্দ। তাহলে ফিকশনে মিথ থেকে আসছে এখানে ফিকশন। মানে কী হচ্ছে? চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, বিপরীত শব্দ তৈরি করতে হবে। স্প্লেন্ডিড মানে কি? জমকালো। বিপরীত শব্দ করতে হবে এখানে। সুপার মানে জমকালো, গর্জিয়াস মানে জমকালো। ইউনিক। ইউনিক মানে কি হচ্ছে? একটা অন্যরকম, এটা অসাধারণ বিষয়, ইউনিক। ইনফেরিয়র মানে হচ্ছে সাদা মাটা, তাহলে জমকালো সাদা মাটা। তাহলে আমি এখানে হচ্ছে ইনফেরিয়র। ভ্যাকান্ট। ভ্যাকান্ট হচ্ছে কি? খালি।
তাহলে এখানে কি হবে, এখানে ভ্যাকান্ট থেকে ও দেখো ভয়েড মানে খালি, এমটি মানে খালি, ফোর্স মানে জোর করা, ফিল্ড মানে পূর্ণ, খালি ভ্যাকান্ট মানে খালি, ফিল্ড মানে পূর্ণ। তাহলে এখানে কি হবে, অপশান ডি। ফ্রেজাল ভার্বস আছে সুইং, তাহলে লিখতে হবে এখানে ভাবের সঙ্গে আইএনজি আছে, তাহলে আমার খুঁজতে হবে আইএনজি ওলা শব্দ। তাহলে কাস্ট অফ, আইএনজি নেই, বাদ। কাস্টিং, আইএনজি নেই, ওটা বাদ। তাহলে কার কার আছে, কাস্টিং অন, কাস্টিং অ্যাট, তাহলে আইএনজি দেওয়া করতে হবে। এখানে হবে কি, সুইং থেকে হয় কাস্টিং অন, মুখস্থ করে ফেলতে হবে পরে। রেস্টোর কী হবে, অনেকবার করা হয়েছে, বলো এখানে রেস্টোর থেকে হবে ব্রিং রাউন্ড। ট্রান্সলেশন আছে, এবার দেখো ভালো করে। ছাতার রং হয় কালো, এখানে হয়টা দিয়ে দেওয়া হয়েছে বোঝার সুবিধার জন্য, কিন্তু পরীক্ষায় এরকম থাকবে না। ছাতা, ছাতা কালো, ছাতার রং হয় কালো, ছাতার রং কালো যদি বলা হতো ছাতার রং কালো, একই কথা হতো। আমি বলে দিচ্ছি কি, ছাতার রং হয় কালো। কোনটা উত্তর হবে বলো এখানে, দ্য কালার অফ দ্য আমব্রেলা ইজ ব্ল্যাক। ঠিক আছে, ধরলাম দ্য কালার অফ আমব্রেলা, তাহলে কালার অফ দ্য হবে, কিন্তু এটা নেই, তাহলে বাদ, কারণ নির্দিষ্ট করা হচ্ছে কালো রঙটা। দ্য আমব্রেলা কালার ইজ ব্ল্যাক, না এটা তো হলোই না, দ্য কালার আমব্রেলা। তাহলে এখন উত্তর আসবে অপশান এ, দ্য কালার অফ দ্য আমব্রেলা ইজ ব্ল্যাক, ব্ল্যাক হয়ে গেল। মিলির পোশাক হয় সুন্দর, তাহলে এটা কিসে আছে, ও সিম্পল প্রেজেন্টে আছে। তাহলে মিলির পোশাক সুন্দর হয়, সুন্দরটা আমি বলেছি তাই, তাহলে সুন্দর, তাহলে কী হবে, মিলির পোশাক, মিলিস ক্লথ। তাহলে মিলিস ক্লথ কোথায় আছে দেখো, মিলিস ক্লথের আছে, প্রথমেরটা হলো না, মিলিস ক্লথ দ্বিতীয়টা আছে ধরলাম, তারপরে ক্লথস আছে, তাহলে হলো মিলির পোশাক, একটাই পোশাক করা হয়, তাহলে মিলিস ক্লথ ইজ বিউটিফুল, তাহলে অপশান বি উত্তর এখানে। পুকুরের জল ছিল ঠান্ডা, তাহলে দেখো পুকুরের জল ছিল মানে পাস্ট টেন্স, প্রথমেটা হচ্ছে প্রেজেন্ট, ইজ আছে, তাহলে ওটা বাদ চলে গেল। তারপরটা হচ্ছে ওয়াজ, ধরলাম। হ্যাড মানে পুকুরের জলটাই ছিল না, তা তো নয়, তাহলে তারপরটা কী আছে, দ্য ওয়াটার পন্ড, দ্য ওয়াটার পন্ড হয়, দ্য পন্ড ওয়াটার হয়, তাহলে অপশান বি এখানে উত্তর, দ্য পন্ড ওয়াটার ওয়াজ কোল্ড। নদীর জল হয় পরিষ্কার, এটাও সিম্পল প্রেজেন্ট আছে। রিভার ওয়াটার, ওয়াটার রিভার হয় না, দ্য রিভার ওয়াটার হয়, আর দ্য রিভার ওয়াটার কে আছে, বি আর সি আছে, তাহলে এ আর ডি বাদ চলে গেল। দ্য রিভার ওয়াটার ওয়াজ ক্লিয়ার, ছিল বলা হয়েছে বলছে এখানে, কিন্তু আমার এখানে ছিল বলেনি, হয় মানে এখন, তাই দ্য রিভার ওয়াটার ইজ ক্লিয়ার, তাহলে অপশান সি উত্তর। গ্রামের লোকেরা হয় সৎ, এটাও সিম্পল প্রেজেন্টে আছে। ভিলেজ পিপিল, গ্রামের লোকেরা, তাহলে কোথাও আছে ভিলেজ পিপিল আছে বি আর ডি, তাহলে এ সি বাদ চলে গেল ওখান থেকে। এবারে দেখো লোকেরা হয় সৎ, এখন সৎ, তাহলে প্রেজেন্ট টেন্স, তাহলে আছে কথা প্রেজেন্ট টেন্স অপশান বিতে, তাহলে শুধুমাত্র ডিতে আছে ওয়াজ, তাহলে পাস্ট টেন্স হয়ে গেল, হবে না, ওয়াজ তো ওয়ার হলো, পাস্ট টেন্স হয়ে ওয়ার হতো, কিন্তু এটা ভুল, তাই ওখানে উত্তর অপশান বি, ভিলেজ পিপল আর অনেস্ট। শহরের লোকেরা হয় ব্যস্ত, এখানেও সিম্পল প্রেজেন্টে আছে সিটি পিপল, শহরের লোকেরা, তাহলে এখানে সিটি পিপল কোথা আছে, একটাতেই আছে শুধুমাত্র অপশান এ, সিটি পিপল আর বিজি, পিপিল আর বিজি হবে না, পিপিল ওয়ার কোথাও কী বললাম, সিটি পিপল হবে, তাহলে শহরের লোকেরা, তাহলে অপশান এ ওখানে উত্তর। তিনি আমাদের নেতা ছিলেন, ছিলেন মানে পাস্ট টেন্স, তাহলে হি ইজ হবে না, প্রথমেটাই ভুল, হি ওয়াজ আওয়ার লিডার ধরলাম, হি হ্যাজ তার আছে, আছে তো নয়, আমি বলেছি আগেই যে এটা ছিল মানে পতীত পাস্ট টেন্স, তাহলে একমাত্র পাস্ট টেন্স আছে কে, অপশান বি, তাহলে ওটাই উত্তর। এরকম করে ভেবে ভেবে তোমরা কাজটা করবে, সুবিধা হবে তাড়াতাড়ি করে। ঘরের দরজা হয় বন্ধ, বা ঘরের দরজা বন্ধ, দ্য ডোর অফ দ্য হাউস ইজ ক্লোজড, ঠিক আছে ধরলাম, দ্য হাউস ইজ ক্লোজ, বাড়ি বন্ধ বলছে, তা তো নয়, দ্য ডোর দরজা বন্ধ বলছে, ক্লোজ বন্ধ করতে বলছে, তা তো নয়, যে ঘরের দরজা বন্ধ, তাহলে দ্য ডোর অফ দ্য হাউস ইজ ক্লোজড। বইগুলি হয় টেবিলের ওপর,
তাহলে বইগুলি, দ্য বুকস হয় মানে এখন, দ্য বুকস আর, তাহলে বুকস আর কোথায় আছে দেখো, প্রথমে ইজ হবে না, ওয়ার পাস্ট টেন্স হলো না, আর ওটা হ্যাড আছে, তাহলে ওখানে উত্তর হয়ে গেল প্রথমে কি অপশান সি, দ্য বুকস আর অন দ্য টেবিল। আমার বন্ধুরা ছিল আমার পাশে, আমার বন্ধুরা পাশে ছিল, যা এই বলুন না কেন কি ব্যাপার, ছিল বলা হচ্ছে এখানে, অবশ্যই পাস্ট টেন্স। পাস্ট টেন্স কে আছে ভাবতে কি, মাই ফ্রেন্ড ওয়াজ পাস্ট টেন্স, মাই ফ্রেন্ড ইজ বাদ কেন পাস্ট টেন্স বলেছি, মাই ফ্রেন্ড হ্যাড বন্ধুর ছিল বলা হয়েছে না, বন্ধু ছিল বলেছে, তাহলে সেটা হলো না। আর অপশান ডিতে আছে হ্যাজ, তাহলে ওটা তো নয়, তাহলে পাস্ট টেন্স কে হলো একমাত্র অপশান এ, তাহলে ওই উত্তর, মাই ফ্রেন্ড ওয়াজ বাই মাই সাইড। এবার আসছি গণিতে, দেখো ভালো করে দেখবে, বোঝার চেষ্টা করবে, নিশ্চয়ই বুঝতে পারবে। দুটি সংখ্যার যোগফল 40 এবং তাদের পার্থক্য 4, দুটি সংখ্যার অনুপাত কত? এবার সূত্র দিয়ে করতে হবে, কিন্তু বারবার বলি সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে, একটু জেনে নিয়ে যেতে হবে, তাহলেই তোমরা সব অঙ্ক করে ফেলতে পারবে খুব সহজে। যদি দুটি সংখ্যার যোগফল এক্স এবং তাদের পার্থক্য ওয়াই হয়, তাহলে অনুপাত কী হবে? এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে এবার দেখো সাজিয়ে নেওয়া যাক, এক্স টু ওয়াই সমান, যেটা বলা ছিল দুটি সংখ্যার যোগফল 40 আর পার্থক্য 4, আর 40 প্লাস 4, 40 মাইনাস 4, করা হয়ে গেল উত্তর 11:9। এখানে 2:9 প্রথম অপশানটা হবে, কিন্তু ওখানে 19 হয়ে গেছে, ওটা 9 হবে, তাহলে 11:9 হবে। দুটি ঘনকের বাহু 3:1 এবং অনুপাতে থাকলে তাদের মোট সারফেসের ক্ষেত্রফল অনুপাত কত? মোট ক্ষেত্রফল অনুপাত সেখানে দেওয়া হচ্ছে, মোট ক্ষেত্রফল অনুপাত কোন কত বের করতে হবে? যে কোনো দ্বিমাত্রিক চিত্রে নির্দিষ্ট বাহুগুলি a:b অনুপাত থাকে, তাহলে তার ক্ষেত্রফলের অনুপাত হবে a²:b²। তাহলে করে ফেলা হলো a²:b², দেখো 9:1, 9:1 উত্তর হয়ে গেল। বি, এবার পরের অঙ্ক, এ বি এবং সি আম কিনল 5:3:2 অনুপাতে। যদি এ এবং বি আমের পার্থক্য হয় 60, তবে বি এবং সি এর আমের পার্থক্য কত? ধরা যাক এ আম কিনেছে 5x, বি 3x, সি 2x, তাহলে 5x থেকে 2x বাদ দিয়ে 60টা বলে দেওয়া হয়েছে, কারণ এ আম কিনেছে সমান সি কিনেছে বিয়োগ সি আম কিনেছে, তাই ধরা হলোটা। তাহলে কত হচ্ছে? 3x সমান 60 আর x সমান 20। যদি তিনটি সংখ্যা যোগফল 2:3 অনুপাতে থাকে, তাহলে বলা হয়েছে কি, ভালো করে দেখো এখানে 9:92 কেন ওখানে আসছে, তো বলেছে অনুপাতে 92, 2:3 অনুপাতে 92 প্রথম এবং দ্বিতীয়, এবং 304 অনুপাতে দ্বিতীয় এবং তৃতীয় হয়, তাহলে প্রথম সংখ্যা কত? প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত a:b, দ্বিতীয় এবং তৃতীয় b:c, এটা করে নিতে হবে। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় এ বি বি সি সি এ, তার অনুপাত কি যেটা বলে দেওয়া হয়েছে, গুণ করে দেওয়া হলো এ বি বি সি সি এ বলা হয়েছিল বলে, তাহলে কত বেরোলো? 6, 9, 8। এবার বলা হচ্ছে কি প্রথম সংখ্যা এখন বলা হচ্ছে, তাহলে 6 আর যোগ করে বেরোচ্ছে 23, তাহলে 92 হচ্ছে 24 বেরোচ্ছে এখানে উত্তর। কোনো সংখ্যা থেকে 9:23 11:23 বিয়োগ করলে 1:3 সমান হবে। তাহলে মনে করি উভয় পদে এক্স বিয়োগ করলে অনুপাতটি হবে 1:3, তখন অনুপাত হবে কি 11 বিয়োগ এক্স আর 23 বিয়োগ এক্স। তাহলে যেটা বলা হলো সপ্তম সারি সাজানো হলো, তাহলে সমাধান করলে বেরোচ্ছে 5। ভালো করে দেখে নেবে অঙ্কগুলো। এবং বি এর মাসিক বেতনের অনুপাত 3:5 এবং প্রত্যেকের পদোন্নতি 500 টাকা। যদি বর্তমানে তাদের বেতনের অনুপাত 7:11 হয়, তবে পদোন্নতি পূর্বে এ এর বেতন কত ছিল? ধরে নিতে হবে কি এ ও বি এর মাসিক আয় 3:5 তাতে 3x ও 5x, তাহলে 5,000 টাকা পদোন্নতি হওয়ার পর এটা একটু গণ্ডগোল হয়ে যাচ্ছি, 5,000 টাকা বলেছে, ওখানে হচ্ছে 500 হয়ে গেছে।
অঙ্কটা একটু গন্ডগোল হয়ে গেছে, এটা বাদ দাও, পরের অঙ্ক যাই। একটু টোকাটা একটু ভুল হয়ে গেছে, তাহলে পুরো অঙ্কটাই ভুল হয়ে যাওয়ার চান্স আছে, তাই দেখলাম না আর। দুই সম্পূর্ণ সংখ্যার অনুপাত 15:11, তাদের গসাগু 7 ও আসল সংখ্যা কত? তাহলে গসাগু কী বলেছে এখানে? 7। তাহলে আমি কী করতে হবে? লসাগু সমান গসাগু গুণিত অনুপাত। তাহলে দুই সংখ্যা 7 আর 15 সমান হচ্ছে 105, আর 7 আর 11 177, দুই সংখ্যা বেড়ে গেল। গসাগু লসাগু 11 এবং 385 হলে দুটো সংখ্যা বললাম কি, গসাগু 11 আর লসাগু 385 হলে, অর্থাৎ প্রথম সংখ্যা 75, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা 125, দ্বিতীয় সংখ্যাটি কত? সূত্র, দুটো সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান অনুপাতের গুণফল, যেটা বলা আছে সেটা বের করা হলো। যেহেতু সংখ্যা দুটি ক্রো প্রাইম নাম্বার হবে, তবে সংখ্যাগুলো অনুপাত হবে কি? 35কে ভাঙা হচ্ছে দেখো 5 7, তাহলে 5:7। সংখ্যা দুটি হবে কি? 11 আর 5 55, আর 11 7 77, 77, কারণ 75 থেকে 125-এর মধ্যে। তিন সংখ্যার মধ্যে একটি সময়ে নেওয়া দুটি সংখ্যা গুণফল যথাক্রমে 42, 56 এবং 48, এদের বের করতে হবে কি? এলসিএম। দেখো AB 42, BC 56 এবং CA 48 এটা বলা হলো। তাহলে প্রথম দুটি তার সংখ্যা অর্থাৎ 42 এবং 56 গসাগু 7, তাহলে উভয় দুটোর মধ্যে দেখো B কমন থাকায় B সমান 7, তাহলে AB সমান 42 ভাঙা হচ্ছে BC 56 ভাঙা, CA 48কে ভাঙা হলো, এবং এখান থেকে লসাগু করা হলো 168, উত্তর বেরোলো। একজন শ্রমিককে দৈনিক কাজের জন্য নিযুক্ত করা হয়। কিছুদিন কাজ করিয়ে তাকে 495 টাকা 60 পয়সা দেওয়া হয়। কয়েকদিন অনুপস্থিত তাকে টাকা দেওয়া হয়েছিল 389 টাকা 40 পয়সা। তার দৈনিক মজুরি ছিল কত? তাহলে শ্রমিকটি পাওয়ার কথা 495 টাকা 60 পয়সা, সে পেয়েছে কত? 389 টাকা 40 পয়সা। তাহলে তার দৈনিক মজুরি গুণিত কত হবে? ভাগ করা হলো, দেখি ভাগ করে কত হচ্ছে গসাগু মজুরির সংখ্যা। তাহলে গসাগু কত পেয়েছে? 35 টাকা 40 পয়সা। দুটি দাঁত চক করে, প্রথমটিতে 56টি দাঁত এবং দ্বিতীয়টিতে 190টি দাঁত আছে। দুটি চক্রে একই দাঁত পুনরায় সংস্পর্শে আগের প্রথম চক্রটি কতবার আবর্তন করবে? দুটি চক্রের দাঁত আবার কখন একই জায়গায় মিলবে বার করতে গেলে সংখ্যা দুটির লসাগু বের করতে হবে। লসাগু বের করা হল, তাই নিয়ম কি? প্রথম চাকাটি দ্বিতীয় সংখ্যার সঙ্গে একই জায়গায় আসতে হবে, দুটি সংখ্যার লসাগু ভাজিত প্রথম সংখ্যা, তাহলে সংখ্যাগুলো বাই 56, তাহলে বের করা হলো 13 বেরোলো। তিনজন অংশীদার A, B এবং C লাভ এবং লোকসান 1 টাকা 50 পয়সা ইস্টু 1 টাকা 72 পয়সা ইস্টু 2 টাকা 25 পয়সা অনুপাতে ভাগ করার চুক্তিবদ্ধ হলে কোন বছরে 66,000 টাকা লাভ হলে B এর কত অংশ? তাদের লাভ লোকসান অনুপাত এটা বলে দেওয়া হয়েছে, বের করা হলো। ওদের অনুপাতকে দেখো যোগ করা কত ভাগ বলেছে, ওটা 66,000 ভাগ করতে হবে। 66,000 ভাই তো যে যোগ 6 7 9 যোগ করে 22, তাহলে বের হচ্ছে 3,000। আর এর অংশ, বির অংশ, সির অংশ, তিনের অংশ বের করে দেওয়া হলো। অজয়, নরেন এবং ব্রিজেশ যৌথভাবে টাকা বিনিয়োগ করায় একটি ব্যবসা শুরু করে। 38,000, 40,000 এবং 42,000 টাকা। সেখানে মোট লাভ ছিল 24,000 টাকা। নরেনের ভাগ কত? তার তিনজনের ভাগ ইস্টু দিয়ে আগে ভেঙে নেওয়া হলো, এবার যোগ করে দেখালো 60। তাহলে 24,000কে 60 দিয়ে ভাগ করলে হয়, দেখো 24,000 বাই 60, 60টা চলে এসছে এখানে, ওখানে হবে। তাহলে কত বেরোচ্ছে এখানে? যেটা বেরোলো 400, এবং প্রত্যেকে 400 গুণিত 19, 20 আর হচ্ছে 21 প্রত্যেকে আলাদা করে ভাগ বেরিয়ে গেল এখান থেকে, আগের মতো একই রকম অঙ্ক। রবি ও সুমি 9,000 টাকা এবং 10,500 নিয়ে সমানভাবে একটি দোকান খুললো। 4 মাস পরে সন্দীপ 12,500 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিল। তখন সুমি 2,000 টাকা তুলে নিল। বছর শেষে 4,770 টাকা লাভ হলে সুমির লাভ্যাংশ কত? অনুপাতগুলি কি প্রথমে উপরের মতো বার করতে হবে, যেমন আগে যা করা হলো, তারপর 4,470 টাকাকে অনুপাত দিয়ে ভাগ করো। তাহলে
59 আগে বেরোবে এরকম করে তাদেরকে ভাগ করা হয়, দেখো 30 বেরোচ্ছে। এবার প্রত্যেকের ভাগটা বের করে নেওয়া, কিছু না। দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের পার্থক্য 12 হলে সংখ্যা দুটি কী কী? দুটি সংখ্যার গসাগু অর্থাৎ 96, 108 পরে আসছে, নিয়ে করতে হবে। এই অঙ্কটা আগে করা হয়েছে, আগে দেওয়া হয়েছে অঙ্কটা, সেখানে বলা ছিল, উত্তর ধরে করাই ভালো। এদের গসাগু 12, পার্থক্য কত? 808 থেকে 96, 12। এরকম অঙ্ক থাকলে উত্তর ধরে করাই ভালো। 3600কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘনরাশি হবে? তো এটাকে ভাঙা হোক। দেখো, প্রদত্ত সংখ্যাটি ক্ষুদ্রতম 6 এবং 10, 7 দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণ ঘনরাশি হবে। 60 জন লোকের গড় আয় 1690 টাকা। ওদের মধ্যে একজনের আয় 1000 টাকা বাড়লে বর্তমানে কত আয় গড় আয় কত হবে? বর্তমান আয় যেটা বলা আছে গুণিত 60 যুক্ত 1000 বের করা হলো। এবার বর্তমান আয় ওর ভাগ যেটা বেরোতে থাকে 60 ভাগ ভাগ করে যেটা বেরোচ্ছে সেটাই উত্তর। রুট সংখ্যা যোগফল 100 বিয়োগফল 30 সংখ্যা দুটি কী? খুব সোজা, বড় সংখ্যা যুক্ত ছোটো সংখ্যা 100, বড় সংখ্যা বিয়োগ ছোটো সংখ্যা 30। এবার দেখো ছোটো বড়ো কাটা হয়ে গেলে দুটো বড় সংখ্যা কত হচ্ছে এখানে? দুটি বড় সংখ্যা 130, তাহলে এবার 130কে হাফ করলে হয় 65, 2 ছিল বলে এখানে, আর ছোটো সংখ্যা হবে 100 বিয়োগ 65, 35। একটি মহিষ 7700 টাকায় বিক্রি করা 300 টাকা লোকসান হয়। তো মহিষের দাম কত ছিল? 7700 টাকা বিক্রি করে 300 টাকা লোকসান হয়, তাহলে প্লাস ওটা করলেই বেরিয়ে গেল। কেন? কোনো সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 14 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তাই ভাজক কত? 56, ভাগশেষ 29 বলে দিয়েছে। তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফলযুক্ত ভাগশেষ, যেটা সকলেই জানা, সেই ফর্মুলা লাগানো হলো, বেরোলো 85। কিন্তু 14 দিয়ে ভাগ করলে 85কে ভাগশেষ হবে কত? কী বলছে এখানে? ভাগশেষ 14, ভাজক 14, ভাগফল 6 এবং ভাগশেষ 1। তাই 14 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকবে, যেটা বলে দেওয়া হয়েছে ওখানে। তারপর হচ্ছে প্রবন্ধ রচনা। 150টি শব্দের মধ্যে লিখতে হবে। কী আছে? অঙ্গনারী কেন্দ্রের পাঠ্যক্রম ও শিক্ষা ব্যবস্থা, মানে অঙ্গনারী কেন্দ্রের যে বাচ্চাদের কী পড়ানো হবে, কী কী শেখানো হবে, কীভাবে শেখানো হবে, সেই বিষয় সম্পর্কে তোমাদের বা পরীক্ষার্থীদের কতটা ধারণা রয়েছে এটা জানার জন্য এটা দিতে পারে, যে তারা আসছে কীভাবে শেখাবে দিতে পারে। তো এই রচনাটি আমার দেওয়া আছে, আর তার লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে সেখান থেকে। মনে হয় না কিছু অসুবিধা হবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা এখান থেকে পাবে। আর আমাদের উদ্দেশ্য আইসিডিএসে 100% সঠিক আনসার করে আসার, আর তোমরা কমন পাবে আমরা আমাদের ধীর বিশ্বাস, কারণ তোমরা প্রথম থেকে সমস্ত সেট তোমরা ফলো করলে পারবেই, যেমন করে আর অন্যান্য যারা পেয়েছে।